আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। সাথে আছে আমি শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, আটটাসিনাথ মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্ট, ফুলতলা, খুলনা। আজকের পাঠ রয়েছে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায়, পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনের একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে। চলো আমরা পাঠে চলে যাই। ছবিগুলো লক্ষ্য করো। কি প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি দেখতে পাচ্ছ? পাহাড়ের মতো মনে হচ্ছে, উঁচু। সেখান থেকে কি বের হচ্ছে? আগুন বের হচ্ছে, তাই না? কিছু বুঝতে পারছো তোমরা? চলো আমরা পরবর্তী ছবিতে যাই। দেখো, এখানেও সেই ধরনেরই ছবি রয়েছে। দেখো, এখান থেকে আগুন বের হচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিসের ছবি হতে পারে? কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা আগ্নেয়গিরির ছবি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। দেখো, এখানে যে আগ্নেয়গিরি রয়েছে, আগ্নেয়গিরির ছবি দেখতে পাচ্ছ। এখানে কেন হচ্ছে? ভূগর্ভে প্রবল চাপ দিচ্ছে, চাপের কারণে ভিতর থেকে গলিত পদার্থগুলো বের হয়ে আসছে। ভূপৃষ্ঠের দুর্বল অংশে সৃষ্ট ফাটল। ভূপৃষ্ঠের যে ভূমি রয়েছে, এখানে যেখানে দুর্বল অংশ আছে, অর্থাৎ সহজে ফেটে যেতে পারে, সেখান থেকে ফাটল সৃষ্টি হচ্ছে। আর এই চাপের কারণে ভিতরে যে গলিত উত্তপ্ত পদার্থগুলো আছে সেগুলো বাইরে বের হয়ে আসছে। উৎক্ষিপ্ত ধাতু, ভস্ম, জলীয় বাষ্প। এটা কেমন হতে পারে? দেখো, মোচাকৃতির হতে পারে। মোচা সবাই চেনো, কলার মোচা, সেই মোচাকৃতির মতো এই ধরনের দেখতে হয় এই আগ্নেয়গিরি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো, ভূপৃষ্ঠের দুর্বল অংশে সৃষ্ট ফাটল থেকে ভূগর্ভের প্রবল চাপ হয়ে সেখান থেকেও বের হচ্ছে। ফাটল থেকে বের হতে পারে, বা ফাটলের মাধ্যমে পাশে প্রবল চাপের কারণে পাশের থেকেও এই যে ধাতু, ভস্ম, জলীয় বাষ্প রয়েছে, এগুলো উত্তপ্ত গলিত অবস্থায় বের হয়ে আসে। বের হওয়ার সময় সেখানে আবার বের হওয়ার পর সঞ্চিত হয়ে মোচাকৃতি পর্বতেরও সৃষ্টি করতে পারে। এটাই হচ্ছে আগ্নেয়গিরি। দেখো, আগ্নেয়গিরির কি কি রয়েছে? জ্বালামুখ, যেখান থেকে এই গলিত পদার্থগুলো বের হয় সেটাকে বলা হয় জ্বালামুখ। গৌণ জ্বালামুখ, যেটা বাইরে থেকে দেখা যায় না, ভিতরে রয়েছে মুখটা, যেখান থেকে ভিতরের ম্যাগমা বের হয়ে আসে। প্রধান সুড়ঙ্গ, ভিতরে অভ্যন্তরে প্রচন্ড চাপের ফলে সুড়ঙ্গ সৃষ্টি হয়, সেখান থেকে এই পদার্থগুলো বের হয়ে আসে।
ম্যাগমা প্রকোষ্ঠ, এই যে জ্বালামুখী এখানে বের হচ্ছে এগুলোকে বলা হয় ম্যাগমা। সেটা যেখান থেকে শুরু হয়ে বের হচ্ছে সেটা হচ্ছে ম্যাগমা প্রকোষ্ঠ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগ্নেয়গিরির সম্পর্কে জানলাম। এখন আমরা তাহলে আগ্নেয়গিরির সংজ্ঞা বলতে গেলে কি বলতে পারি? আশা করব তোমরা বলতে পারবে। ভূত্বকের শিলাস্তর সব জায়গায় কিন্তু একই ধরনের হয় না, কোথাও গভীর হয়, কোথাও কঠিন হয়, নরম আবার কঠিনও হয়। এই চাপের ফলে দুর্বল অংশ থেকে এগুলো বের হয়ে আসে, সুড়ঙ্গ সৃষ্টি হয়, সেখান থেকে বের হয়ে আসে। আবার কি বের হয় এই ফাটল বা সুড়ঙ্গ দিয়ে? উষ্ণ বায়ু, উষ্ণ অর্থাৎ গরম যে উত্তপ্ত বায়ু, গলিত শিলা, ধাতু, বর্ষ, জলীয় বাষ্প, পাথরখণ্ড, বিভিন্ন পদার্থ যা ভূবন্ধে রয়েছে এগুলো বাইরে বের হয়ে আসে। বের হয়ে আসার ফলে বাইরে বের হয়ে আসে, এটাকে যা কিছু বের হয়ে আসে এগুলোকে বলা হয় লাভা। আর লাভা যেখান থেকে বের হয় সেটা হচ্ছে জ্বালামুখ, অর্থাৎ আগ্নেয়গিরির মুখকে বলা হয় জ্বালামুখ, আর জ্বালামুখ দিয়ে গলিত পদার্থ হচ্ছে লাভা। তাহলে এসো দেখি আমরা যে আগ্নেয়গিরির সংজ্ঞা দিতে গেলে আমরা কি বলতে পারি। ভূপৃষ্ঠের উত্তপ্ত, ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবল বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠের ওই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ এবং জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা সবাই আগ্নেয়গিরির সংজ্ঞাটা বলতে পারবে, অবশ্যই মুখস্থ করে নেবে। এই যে আগ্নেয়গিরিটা উৎগীরণ হচ্ছে বা অগ্নুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরি যখন বিভিন্ন কারণে ভিতর থেকে এই লাভা বের হয়ে আসে তখন সেটাকে বলা হয় অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেন হচ্ছে, কারণ কি, সে বিষয়ে আমরা এখন দেখব। অগ্নুৎপাতের কারণ, ভূত্বকের দুর্বল স্থান, আমরা যেটা পড়েছিলাম সংজ্ঞাতে, দুর্বল স্থান থাকার কারণে সেখান থেকে ফাটলের সৃষ্টি হতে পারে এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটতে পারে। রাসায়নিক ক্রিয়া, ভূগর্ভে নানা যে রাসায়নিক ক্রিয়া, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়। তাতে কি হয়, ভূঅভ্যন্তরে চাপ আরো বৃদ্ধি পায় এবং অগ্নুৎপাত ঘটায়। ভূমিকম্প, তোমরা জানো যে ভূমিকম্প হঠাৎ করেই ভূঅভ্যন্তর থেকে কেঁপে ওঠে, আমাদের ভূত্বক কেঁপে উঠলে ঝাঁকুনি দেয়, এটাকেই ভূমিকম্প বলে। এই ভূমিকম্পের কারণে ভিতর থেকে গলিত পদার্থ বের হয়ে এসে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটায়। ভূঅভ্যন্তরে পানি প্রবেশ, ভূঅভ্যন্তরে ভূত্বকের যে ফাটল থাকে এই ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল, সমুদ্রের পানি ভূগর্ভে আবার প্রবেশ করে। প্রবেশ করলে প্রচন্ড যে উত্তাপ হয়, উত্তাপে বাষ্পীভূত হয়, অর্থাৎ জলীয় বাষ্প আকারে বের হয়ে আসে, ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফেটে যায়। ওই ফাটলের ভিতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্নুৎপাত ঘটায়। ভূপৃষ্ঠের চাপ কমে যাওয়া, ভূপৃষ্ঠের যে চাপ রয়েছে এটা কমে গেলে ভিতরে অভ্যন্তরে চাপের সৃষ্টি হয়, সেখান থেকে আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। ভূপৃষ্ঠের চাপ কমে যে
ভূঅভ্যন্তরে যে শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত, অর্থাৎ যে অবস্থায় তারা ছিল সবসময় থাকে, এই চাপ কমে যাওয়ার কারণে সেই অবস্থা থেকে তারা তরল অবস্থায় পরিণত হয়। ফলে কি হচ্ছে, শিলার আয়তন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হচ্ছে, যার ফলে আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আগ্নেয়গিরির কতগুলো কারণ রয়েছে, এসবের কারণেই মূলত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। আমরা আরো কয়েকটি কারণ, এই কারণগুলোই ছবিতে একটু লক্ষ্য করি। দুর্বল স্থান দেখো, বা ফাটল দিয়ে পানি প্রবেশ করছে। ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের অবস্থান কোথায়, ফাটলটা রয়েছে, এই দেখো এখানে যে ফাটল, এই ফাটল থেকে মূলত এই পানিটা প্রবেশ করছে। তেজস্ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া বা তেজস্ক্রিয় পদার্থ প্রভাবে কি বলেছিলাম, প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি করে, ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়। তেজস্ক্রিয় পদার্থ, রাসায়নিক ক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এই যে কারণগুলো, এসব কারণেই মূলত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। আশা করব তোমরা সবাই আগ্নেয়গিরির সংজ্ঞা এবং অগ্ন্যুৎপাতের কারণ বলতে পারবে। এরপর দেখো আগ্নেয়গিরির প্রকারভেদ। আমরা আবার দেখি আগ্নেয়গিরির প্রকারভেদ। এই যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটছে, এটা কয় ধরনের আগ্নেয়গিরির সৃষ্টি করে। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটি সুপ্ত আগ্নেয়গিরি, একটি মৃত আগ্নেয়গিরি। এগুলো কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? অগ্ন্যুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। অগ্ন্যুৎপাতটা কিভাবে হচ্ছে, কি পরিমাণ হচ্ছে, তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনো বন্ধ হয়নি, অর্থাৎ অগ্ন্যুৎপাত সংঘটিত হয়ে এখনো চলছে, সেগুলোকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। আর যে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত অনেককাল আগেই বন্ধ হয়ে গেছে, যে কোনো সময় আবার অগ্ন্যুৎপাত ঘটতে পারে, তাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। আর যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে আর কখনো অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই, সেগুলোকেই বলে মৃত আগ্নেয়গিরি। আমরা উদাহরণগুলো দেখে নেই। সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের মাউনা লেয়া ও মাউনা কেয়া। সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে রয়েছে জাপানের ফুজিয়ামা, আর মৃত আগ্নেয়গিরির মধ্যে রয়েছে ইরানের কোহি সুলতান। এটা গেল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ভিত্তিতে প্রকারভেদ। দেখো এখানে আরেক কয়েকটি আকারের আগ্নেয়গিরি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আকার ও আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে আবার 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। দেখো এখানে একটা মোটা দেখা যাচ্ছে, চওড়া, এটা চিকন, এটাও একটু ভিন্নতা রয়েছে। সেগুলো কি আমরা এখন দেখব। আকার ও আকৃতির ভিত্তিতে আগ্নেয়গিরি 3 প্রকার। একটা শিল্ড আগ্নেয়গিরি, দ্বিতীয়টি স্ট্র্যাটো আগ্নেয়গিরি, 3 নম্বর সিন্ডার কোন আগ্নেয়গিরি। শিল্ড আগ্নেয়গিরি যেটা গম্বুজাকৃতির, তলদেশ চওড়া এবং ঢাল সামান্য, সাধারণত আকারে বৃহৎ অর্থাৎ বড় হয়। এ জাতীয় যে আগ্নেয়গিরি এর কেন্দ্রীয় নির্গমন পথে বা সারি সারি নির্গমন পথে দ্রুত বেগে প্রবাহিত বিক্ষিপ্তভাবে ছড়ানো লাভা দ্বারা গঠিত। স্ট্র্যাটো আগ্নেয়গিরি দেখো, জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম লাভার সমন্বয়ে স্তরসমূহ দ্বারা এই জাতীয় আগ্নেয়গিরি গঠিত হয়। অধিকাংশ এ ধরনের আগ্নেয়গিরি অনিয়মিতভাবে গঠিত পর্বতসমূহ বা পর্বত পার্শ্বে উৎপন্ন কেন্দ্রীয় এবং অন্যান্য যে নির্গমন পথ দিয়ে প্রবাহিত বিক্ষিপ্ত পদার্থের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। সিন্ডার কোন আগ্নেয়গিরি আকারে এটি ছোট আগ্নেয়গিরিগুলোকে বলা হয় সিন্ডার কোন আগ্নেয়গিরি। এগুলো সাধারণত গ্যাসপূর্ণ ম্যাগমার পুনর ক্ষুদ্র বিস্ফোরণের ফল। অল্প অল্প আগ্নেয়গিরি ম্যাগমাটা বের হয়ে আসে, বিস্ফোরিত হয়, সেখান থেকে এই সিন্ডার কোন আগ্নেয়গিরি সৃষ্টি হয়।
সিন্ডারকন আগ্নেয়গিরির গড় আকৃতি প্রায় 800 মিটার চওড়া তল এবং 100 মিটার উঁচু। এসো এগুলোর উদাহরণ আমরা দেখে নেই। শিল্ড আগ্নেয়গিরির উদাহরণ হাওয়াই দ্বীপের মাউনা লেয়া। স্ট্র্যাটো আগ্নেয়গিরি রয়েছে ফিলিপাইনের মেয়ন, এবং সিন্ডারকনে রয়েছে মেক্সিকোর পেরিকোটিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আগ্নেয়গিরির প্রকারভেদ সমূহ সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং মনে রাখার চেষ্টা করবে। আকৃতিগত দিক থেকে আগ্নেয়গিরি কত প্রকার ও কি কি আর্ট পেপারে তাদের চিত্র অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বাসায় সুন্দরভাবে কাজটি সম্পন্ন করবে। এই যে আগ্নেয়গিরি সংগঠিত হচ্ছে, গঠিত হচ্ছে, এর ফল কি হচ্ছে, ফলাফলটা কি, পরিণতিটা কি, এর প্রভাব পৃথিবীর উপর কিভাবে পড়ছে। এসো তাহলে আমরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল জেনে নিই। মালভূমির সৃষ্টি হচ্ছে, দ্বীপের সৃষ্টি হচ্ছে, গহ্বর সৃষ্টি হচ্ছে, আগ্নেয় হ্রদ সৃষ্টি হচ্ছে, আগ্নেয় পর্বত সৃষ্টি হচ্ছে, লাভা সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করছে, জনপদ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ দেখো মালভূমিটা কিভাবে সৃষ্টি হচ্ছে। অনেক সময় আগ্নেয়গিরির যে নির্গত পদার্থ চারদিকে ছড়িয়ে যায়, এটা সঞ্চিত হয়, সঞ্চিত হয়ে মালভূমি আকারে গড়ে উঠছে, সঞ্চিত হচ্ছে। সমুদ্র তলদেশ থেকে কিছুটা উঁচু, কিন্তু পাহাড় থেকে নিচু যে মালভূমি, সেটাই সৃষ্টি হচ্ছে। আবার সমুদ্র তলদেশে যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটছে, সেখান থেকে লাভা সঞ্চিত হয়ে কি হচ্ছে, সমুদ্রের মধ্যে দ্বীপের সৃষ্টি করছে। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ এভাবেই সৃষ্টি হয়েছে। এটি একটি আগ্নেয় দ্বীপ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কোনো অংশে গভীর গহ্বরের সৃষ্টি হচ্ছে, গভীর হয়ে চলে যাচ্ছে। সেই গহ্বরগুলোর মধ্যে রয়েছে 1883 সালে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী অংশে অগ্ন্যুৎপাতের ফলে একটা বিরাট গহ্বর দেখা যায়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে, আমরা যে মৃত আগ্নেয়গিরিটা পড়েছি, যেটা আর কখনো অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, তার জ্বালামুখে পানি জমতে জমতে একসময় আগ্নেয় হ্রদের সৃষ্টি হয়। আলাস্কার মাউন্ট আটাকামা, নিকারাগুয়ার কোসেগাইনা এ ধরনের উদাহরণ। আগ্নেয়গিরির নির্গত যে লাভা, শিলা, দ্রব্য প্রভৃতি দীর্ঘকাল ধরে একটা স্থানে সঞ্চিত হয়ে কি সৃষ্টি করছে, পর্বতের সৃষ্টি করছে। একে বলা হয় আগ্নেয় পর্বত, যেমন ইতালির ভিসুভিয়াস। অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে বিস্তৃত এলাকা সমভূমিতে পরিণত হয়। সেটা হয়তো আগে পানি ছিল বা নিচু এলাকা ছিল, কিন্তু সেটা লাভা সঞ্চিত হতে হতে একসময় সমান হয়ে যায়। এটাকে বলা হয় সমভূমি। এরপর দেখো, তোমরা টিভিতে হয়তো ইদানিংকালে দেখেছো যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে জনবসতি এলাকায়ও অগ্ন্যুৎপাত ছড়িয়ে পড়ছে, যার কারণে সেখানকার জনগণ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য স্থানে আশ্রয় নিচ্ছে এবং তাদের সেই জনপদ এলাকা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আমরা এসো তাহলে দেখি আরেকটু যে কি কি সংঘটিত হচ্ছে বা ফলাফলটা কি হচ্ছে। দেখো এখানে কি দেখা যাচ্ছে, আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। যেটা বলছিলাম, ভারতের দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকাময় উর্বর মালভূমি। তারপর কি বলেছিলাম, সমুদ্র তলদেশে সৃষ্ট আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা। দেখো সমুদ্রের তলদেশ থেকে আগ্নেয়গিরি উৎপাত হওয়ার ফলে লাভা সঞ্চিত একসময় দ্বীপের সৃষ্টি করছে। এটা দেখে কি মনে হচ্ছে, অগ্ন্যুৎপাত হচ্ছে এবং সেখান থেকে কি হচ্ছে বলতো, হ্যাঁ, গহ্বর সৃষ্টি হচ্ছে, গহ্বর সৃষ্টি হচ্ছে। এরপর দেখো
মৃত আগ্নেয়গিরি যেটার অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, সেখানে পানি জমছে, পানি জমে কি হচ্ছে, আগ্নেয় হ্রদের সৃষ্টি হচ্ছে, যেমন আলাস্কা, মাউন্ট অ্যাটাকামা। এরপর তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো লাভা সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি হলে সেটাকে বলেছিলাম আগ্নেয় পর্বত। ইতালির ভেসুভিয়াস এটি একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। এরপর দেখো লাভা সঞ্চিত হয়ে কিসের সৃষ্টি হয়েছে, সমভূমির সৃষ্টি হয়েছে। বিস্তীর্ণ যে এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়েছে, উত্তর আমেরিকার স্নেক নদীর লাভা সমভূমি। এরপর দেখো ধ্বংসপ্রাপ্ত যে জনপদের কথা বলেছিলাম, সেখানে জনগণ আর বসতি গড়ে তুলতে পারেনি, ধ্বংসপ্রাপ্ত জনপদ এলাকা নিয়েই পরিণত হয়েছে। এটা 1879 সালে ইতালির পম্পেই ও হারকিউলেনিয়াম নামের দুটি জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়। দেখো অগ্নুৎপাতের ফলে এই যে জনপদ, এখানে আর জনবসতি নাই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখানে আগ্নেয়গিরির কারণে কেবল মানুষের অপকারই হচ্ছে না, কিছুটা উপকারও হচ্ছে। কিভাবে হচ্ছে, এর আগে যে ফলাফলগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলোর কারণে হয়তো অধিকাংশ ক্ষেত্রে মানুষের অপকার হচ্ছে, কিন্তু উপকারটা কিভাবে হচ্ছে, এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, ভূঅভ্যন্তরের গলিত লাভা, বিভিন্ন যে পদার্থ আছে এগুলো বাইরে বের হয়ে আসছে এবং সেগুলো সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি করছে, বা যা কিছু সৃষ্টি করুক না কেন, সেই যে ভূমিটা রয়েছে এই ভূমি কিন্তু উর্বর ভূমি। এর ফলে ভূমি, সেখানে আরো যে ভূমি থাকে সেই ভূমির উর্বরতাও বৃদ্ধি পায়, সেই লাভার ফলে উর্বরতা বৃদ্ধি পায়। যেমন দাক্ষিণাত্যের লাভা গঠিত কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী, এই ভূমিটা উর্বরতা বৃদ্ধি পেয়েছে। অনেক সময় লাভার সঙ্গে খনিজ পদার্থ নির্গত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে অগ্নুৎপাতের জন্য অধিক পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায়। অগভীর সমুদ্র বা হ্রদে লাভা ও ভস্ম সঞ্চিত হয়ে এরূপ ভূভাগ সৃষ্টি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আগ্নেয়গিরির সম্পর্কে সব তথ্যগুলোই তোমার সামনে তুলে ধরলাম। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো এবং মনে রাখার চেষ্টা করবে, পাঠটি আরো সুন্দরভাবে পড়বে। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। আগ্নেয়গিরি কি? সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? ইরানের কোহিস্তান কোন ধরনের আগ্নেয়গিরি? আশা করব তোমরা প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবে। নিচের কোনটি সুপ্ত আগ্নেয়গিরি? আকৃতিগত দিক থেকে আগ্নেয়গিরি কত প্রকার? আগ্নেয়গিরি কি এটা নিশ্চয়ই সবাই পারবে। তারপর আমি একটু বলি, ভূঅভ্যন্তরে ভূপৃষ্ঠের দুর্বল অংশে ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবল বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠের ওই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ বলে এবং জ্বালামুখ দিয়ে নির্গত পদার্থকে লাভা বলে। সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনো বন্ধ হয়নি, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত চলছে, তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। ইরানের কোহি সুলতান কোন ধরনের আগ্নেয়গিরি? এটা মৃত আগ্নেয়গিরির উদাহরণ। দেখো নিচের কোনটি সুপ্ত আগ্নেয়গিরি? আমরা উত্তরটা এখান থেকে বের করব না, এটি সঠিক নয়। ফুজিয়ামা, নিচে ফুজিয়ামা এটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। আচ্ছা, আকৃতিগত দিক থেকে আগ্নেয়গিরি কত প্রকার? না, এটাও না। হ্যাঁ, এটা সঠিক। এটি আকৃতিগত দিক থেকে আগ্নেয়গিরি তোমরা নিশ্চয়ই জানো 3 প্রকার, এটাও সঠিক নয়।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনেছ এবং ক্লাস শেষে পাঠটি সুন্দরভাবে পড়বে, পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো মুখস্থ করবে। সাথে তোমাদের একটি বাড়ির কাজ থাকবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কিরূপ পরিবর্তন সাধিত হয় তা লিখে আনবে। অর্থাৎ আমি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আগ্নেয়গিরি কাকে বলে, এর কারণ কি, কত প্রকার এবং এর যে ফলাফলটা পড়েছি তার মধ্যে থেকে অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে, আমাদের এই ভূমিতে ভূপৃষ্ঠে কি কি পরিবর্তন হচ্ছে, যার কি ফল হচ্ছে, সেই ফলাফল থেকে তোমরা তোমাদের নিজেদের ভাষা এবং নিজের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবে, খাতায় লিখে রাখবে। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আগামী দিন আশা করব সবাই আমার সাথে থাকবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করব। তার আগে একটা কথা বলতে চাই, করোনা মহামারীর এই সময়ে সবাই বাসায় থাকবে, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চিকিৎসকের পরামর্শ নিবে তখনই যখন অসুস্থ হয়ে পড়বে, আর বাইরে যাবে না, খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। যদি যাও অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।